রাজশাহী মেডিকেলের জায়গা সংকটে সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে হামের রোগী, বাড়ছে সংক্রমণ ঝুঁকি, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি। জ্বালানি তেল নিয়ে কাটেনি গ্রাহক ভোগান্তি, রংপুর বিভাগে বন্ধ অর্ধেকেরও বেশি পাম্প। নারায়ণগঞ্জে, রূপগঞ্জে খোলা বাজারে চড়া দামে মিলছে পেট্রোল, অকটেন। তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। খোলা মার্কেটে তেল আছে, তারা আবার তেল বিক্রি করে 200 টাকা 220 টাকা লিটার। পাবনার ঈশ্বরদী সহ বিভিন্ন এলাকায় লিচু গাছ পরিচর্যায় ব্যস্ত বাগানীরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা। বালা মুসিবত না হলে এখন ভালোই হবে। ঝড়ঝাঁটি যদি দেয় এবং যদি আল্লাহ যদি দেয়, যদি মোটামুটি দেখা যাচ্ছে ভালোই। সংবাদ সারা দেশে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। রাজশাহী অঞ্চলে ছড়িয়েছে হাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগাক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, তবে সেখানে সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রোগী রাখতে হচ্ছে, যা বাড়াচ্ছে সংক্রমণের সংখ্যা। এই হাসপাতালে সোমবার পর্যন্ত চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 270 জন রোগী। অন্যদিকে বিভাগের 8 জেলায় চলতি মার্চ মাসে 137 জনের হাম শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অফিস বলছে, প্রকোপের মুখে তারা টিকাদান কার্যক্রম জোরদার করার ব্যবস্থা নিয়েছেন। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মোটামুটি ভালো, অক্সিজেন দিলাম, কাতরে অক্সিজেন দিয়ে কিনে এখানে বেটার ফিল করছে, আর চিকিৎসা আল্লাহর রহমতে ভালোই আছে এখানে আসার পরে। তবে ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি রোগী ভর্তি থাকায় আইসোলেশন ওয়ার্ড দিয়েও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া অনেক রোগীকেও রাখতে হচ্ছে সাধারণ শিশু ওয়ার্ডে। আইসোলেশন ওয়ার্ড আছে আমাদের, সেখানে 30 নম্বর ওয়ার্ড, আর আমরা শিশু বিভাগের 2টা ওয়ার্ডে আইসোলেশন কর্নার করেছি। আর তারপরেও আমাদের মানে সংকুলন হচ্ছে না, আমরা একটু কর্নার করে আলাদা সাইড করে তাদেরকে রেখেছি। এখন পরবর্তীতে যদি পেশেন্ট বাড়ে তাহলে আমরা চিন্তা ভাবনা করব কোথায় কি করা যায়। অভিভাবকরা বলছেন, জ্বর নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। শনিবারের দিন এখানে আসছি, তারপর থেকে রবিবারের দিন থেকে হাম, আর 1 মাস 3 তারিখে দেখাচ্ছিল চাপাইতে। প্রথমে জ্বর নিয়ে এখানে এসেছিলাম, কাল সকাল থেকে হাম হয়ে গেছি। চলতি মৌসুমে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 270 জন। এদের সবার পরীক্ষার ফলাফলও এখনো হাতে আসেনি। যেহেতু বর্তমান সময়ে মোটামুটি হামের একটা আউটব্রেক হচ্ছে, আমাদের অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে জনবল এবং শয্যা সংখ্যা সবকিছু বিবেচনা করে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের মাধ্যমেই এটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মার্চ মাসে বিভাগের 8 জেলায় হাম শনাক্ত হয়েছে 137 জনের। সংক্রমণ সবচেয়ে বেশি পাবনা জেলায়, সর্বোচ্চ 2 জনের মৃত্যু হয়েছে এখানে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছেন, তাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে, যা দিয়ে টিকাদানে আরও গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ভ্যাকসিনের স্বল্পতা নেই। আমাদের যে এমআর ভ্যাকসিন বা ইপিআইয়ের অন্যান্য ভ্যাকসিনের কাজটি চলমান রয়েছে। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই হাসপাতালে উত্তরাঞ্চলের 2 বিভাগের পাশাপাশি খুলনা বিভাগের কিছু জেলা থেকেও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। এখানে যে 40 শয্যার আইসিইউ রয়েছে, সেখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে 3টা বিভাগ থেকে বড় যে রোগী আসে, আমাদের রাজশাহী, খুলনা, এমনকি ঢাকা বিভাগের কিছু কিছু রোগীও আসে। সেখানে শিশু আইসিইউ শয্যা সংখ্যা মাত্র 12টি। স্বভাবত একটি বড় অংশ কিন্তু অপেক্ষমান জায়গায় রয়ে যায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের ডিজি। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাজশাহী অঞ্চলে তো হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের ডিজি হাসপাতাল পরিদর্শন শেষে কি বললেন, কিছু জানিয়েছেন কিনা, বিস্তারিত জানাবেন আমাদের।
রাব্বি এখন পর্যন্ত আসলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড এবং শিশুদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে ঘুরছেন এবং আইসিইউ যে ওয়ার্ডটি রয়েছে সেখানেও কিন্তু তিনি গিয়েছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই যে নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিইউতে যে 3টি ভেন্টিলেটর মেশিন সেটি কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেটি পক্ষ থেকে কিন্তু সেটা আনা হয় এবং সকালে কিন্তু স্বাস্থ্য বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের নিকটে কিন্তু এই ভেন্টিলেটর মেশিনগুলো সেটি হস্তান্তর করেছেন এবং এর আগে আমি যেমনটি দেখেছি যে সকাল 10টার পরেই আসলে তারা সকালে এই হাসপাতালের বিভিন্ন বিভাগের যারা বিভাগীয় প্রধান এবং বিশেষ করে শিশু বিভাগের যারা দায়িত্বরত যারা চিকিৎসক রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেছেন হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন এবং দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথে মত বিনিময় করেছেন এবং হাসপাতালের যে ওয়ার্ডগুলো রয়েছে বিশেষ করে হামের যে ওয়ার্ডগুলো রয়েছে আইসোলেশন ওয়ার্ড এবং আইসি ওয়ার্ড সেখানে কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং এখন পর্যন্ত তিনি সেখানেই কিন্তু রয়েছেন এখনও পর্যন্ত আমরা যারা রয়েছি গণমাধ্যম কর্মীরা বাইরে অপেক্ষায় রয়েছি তিনি কিন্তু আমাদের সাথে এখনও কথা বলেননি তবে অল্প সময়ের মধ্যে তিনি এসে কিন্তু কথা বলবেন এবং আজকে এই এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য রয়েছে যে সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার 12টা পর্যন্ত মোট 14 জন শিশু মারা গিয়েছে এর মধ্যে চিকিৎসকরা জানিয়েছেন 14 জনের মধ্যে একজন শিশু হামে কিন্তু তার মৃত্যু হয়েছে এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে কিন্তু এই স্বাস্থ্য বিভাগের যিনি সচিব তিনি আমাদের সাথে কথা বলবেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের যে অভাব শিশুদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা কিন্তু ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন এর আগে স্বাস্থ্যমন্ত্রী এবং এরপরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তারপরে আসলে পুরো বিষয়টি নড়ে চড়ে বসে এবং যমুনা টেলিভিশন এই বিষয়ে কিন্তু একাধিকবার সেটি নিয়ে কিন্তু রিপোর্ট করে এরপরে আমরা দেখতে পাই যে নিউজ হওয়ার পরে গণমাধ্যম কর্মীরা যখন নিউজ হওয়ার পরে আসলে বিষয়টি নড়ে চড়ে বসে এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়ার্ডগুলো রয়েছে আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউ যে ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু সচিব এখন পর্যন্ত তিনি পরিদর্শন করছেন রাব্বি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় হামের উপসর্গ নিয়ে 10 মাস বয়সী শিশু তুবা ইসলাম তোহা মারা গেছে এ ঘটনায় এলাকায় ভীতি ও আতঙ্ক ছড়িয়েছে মরণ ব্যাধি হাম আবার ফিরে আসতে পারে এমন শঙ্কা স্থানীয়দের বিষয়টি নিয়ে সতর্ক হয়ে কেস স্টাডি প্রস্তুত করছে জেলা স্বাস্থ্য বিভাগ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ট্যাংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের বাসিন্দা তুহিন শেখের তৃতীয় সন্তান 10 মাস বয়সী তুবা ইসলাম তোহা 19 মার্চ জ্বর ও শ্বাসকষ্টের কারণে তাকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয় তোবাকে গেল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আমার জানা মতে আশেপাশে এখন তারিখ কেউ হয় নাই কিন্তু আমার বাচ্চারই দেখা দিয়েছিল আমার বাচ্চারই হয়েছিল ফরিদপুর যেমন একটা রুগী আসলে পরে অক্সিজেন সহজে খুলতেছে না কিন্তু এই জায়গায় অক্সিজেন খুলে কয় যাও যাও তাড়াতাড়ি আনে দেখি আমি দৌড়ে আইছি আসাবার দেখি ও গেটের সামনে এসে কাঁদতেছে যে আমার তাড়াতাড়ি আনে আমার মেয়ের উঠে গেছে কিন্তু কোনো অক্সিজেন নাই চিকিৎসকরা জানায় শিশুকে হামের টিকা দেয়া হয়নি জ্বর শ্বাসকষ্টের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের বাচ্চার মা আমার কাছে গেছেন আমাকে বলছেন কি কাকি আমার বাচ্চাটা অসুস্থ ওকে কি টিকা দিবেন আমি বলছি কেমন অসুস্থ বলছি অনেক ঠান্ডা অনেক জ্বর আমি তো দিতে চাই না আমি বলছি না কাকি আপনি আগে আপনার বাচ্চা সুস্থ করেন আমি আগামী মাসের 25 তারিখে আসবো তখন আপনার বাচ্চাকে আমি হামের টিকা দেবো 20 তারিখে যেহেতু তার র্যাশ ছিল না তখন মিজেলস সন্দেহ করার সুযোগ ছিল না আর 26 তারিখে র্যাশ ছিল কিন্তু রোগীর অবস্থা তখন এতটাই সংকটজনক ছিল যে সেটা স্যাম্পল কালেকশন করার সুযোগ ছিল না দ্রুত বরং তাকে ফরিদপুর রেফার করে দেওয়া হয় জ্বর শ্বাসকষ্ট সহ হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে রোগীদের দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের শামস তাবরিজ উচ্ছ্বাস যমুনা নিউজ জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে সংকটের কারণে রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প এখনো বন্ধ রয়েছে তেল পাওয়া সাপেক্ষে খুলছে
ফিলিং স্টেশনগুলোতে। তাও চাহিদা মতো তেল নিতে পারছেন না গ্রাহকরা। পেট্রোল ও অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও ভোগান্তি গ্রাহকরা। পাম্পগুলোতে সকাল থেকে ভিড় জমান ক্রেতারা, বিশেষ করে বাইকারদের সিরিয়ালই বেশি। দীর্ঘ সময় অপেক্ষা ও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানান তারা। অনেক পাম্প বন্ধ রাখতেও দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, মজুতদাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পেলেই তেল বিক্রি শুরু হবে। পাম্পগুলোতে দুপুরবার গেলাম, বললো যে তেল নেই। এখানে আসলাম, বললো যে আগামীকালকে বিকেলে হয়তো বা পাইতে পারি আর কি। মেলান্দা থেকে জামালপুর আসছি, সর্বোচ্চ জিনিস ব্রিজ পর্যন্ত যাইতে পারবো, এরপরে তেল শেষ হবো, গাড়ি ধাক্কাই নিয়ে অন লাগবে। এই লাইন দীর্ঘ লাইনে সারিভাবে থাকার পরেও তেল পাচ্ছি না। আমাদের তেলগুলো যাচ্ছে কোথায়? তেল তো সংকট নাই। সিন্ডিকেট ব্যবসায়ীরা অনেক তেল মজুত করে রাখছে, তেলের দাম বাড়বে বলে। আমাদের প্রয়োজন শুধু 9000 অক্টেন, 9000 পেট্রোল। সেখানে আমরা পাচ্ছি শুধু 3000 পেট্রোল, 3000 অক্টেন। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, লালমনিরহাটে বর্তমানে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। রাব্বি, তেল সরবরাহের পরিস্থিতি যদি বলি, যে সেটি হচ্ছে যে রংপুর বিভাগে, লালমনিরহাট সহ রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলাতেই কিন্তু একটা করুণ পরিণতি বিরাজ করছে। আমি যদি আপনাকে একটু বলি, দেখাতে পারি যে লালমনিরহাটের যে ফজলে রাব্বি ফিলিং স্টেশন, এটি কালীগঞ্জ উপজেলার, এখানে কিন্তু 4 দিন থেকে পেট্রোল দেওয়া হচ্ছে না। ঠিক এই পরিস্থিতি রংপুর বিভাগের 8 জেলার প্রায় 60% যে পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পগুলো তারা যেটি বলছে যে যারা এখানে সরবরাহ করতে পারছে না, তারা বলছে তারা সরবরাহ যেহেতু ডিপো থেকে পাচ্ছেন না, সে কারণেই তারা সরবরাহটা গ্রাহকদেরকেও দিতে পাচ্ছেন না। আর যেসব পাম্পে একটুখানি দেয়া হচ্ছে, সেখানে অনেক জায়গায় অকটেন দেওয়া হচ্ছে তো পেট্রোল দেওয়া হচ্ছে না, পেট্রোল দেওয়া হচ্ছে তো অকটেন দেওয়া হচ্ছে না, আবার কোথাও ডিজেল দেওয়া হচ্ছে, পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে গ্রাহকরা যেটি বলছেন যে তারা এই কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা মার্কেটিং এ কাজ করেন, তাদের জন্য এটি একেবারে অসহনীয় হয়ে গেছে। তাদের চাকরি যাই অবস্থা, এই ধরনের কথাও বলছেন বিভিন্ন যে মার্কেটিং কোম্পানিতে যারা চাকরি করেন তারা। আর পাম্প মালিকরা বরাবরই যেটা বলবার চেষ্টা করছেন যে তারা যেহেতু সরবরাহ পাচ্ছেন না, অর্থাৎ 1 লরিতে 9000 লিটার দরকার হয়, সেই 1 লরিতে 9000 লিটার একদিনেই তারা বা দুদিনে গেল সময়ে শেষ করতেন, কিন্তু এখন তারা পাচ্ছেন 2000 বা 3000 লিটার। সে কারণে তারা পর্যাপ্ত যে চাহিদা, সেই চাহিদাও দিতে পারছেন না। তাছাড়াও খুচরা বাজারে খুচরা বিক্রেতাদের মধ্যে, ক্রেতাদের মধ্যেও এক ধরনের মজুতদারিতার অভিযোগ আছে। সে কারণেও কিন্তু অনেক জায়গায় এই তেলের সংকট তৈরি, অর্থাৎ সরবরাহটি স্বাভাবিক হওয়া খুবই প্রয়োজন। সে কারণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। মাজহার, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গড়ে উঠেছে চোরাই তেলের সিন্ডিকেট। ফিলিং স্টেশনগুলোতে যখন তেলের জন্য হাহাকার, তখন ঠিক তার উল্টো চিত্র খোলা বাজারে, যেখানে চড়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। জ্বালানি তেল সংকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশন মাঝে মধ্যেই বন্ধ থাকছে। তেল আসার খবর পেলে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা, তবে মিলছে না চাহিদা মতো পেট্রোল, অকটেন কিংবা ডিজেল। তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। রূপগঞ্জের অলরেডি সবগুলো পাম্প আমার ঘোরা শেষ। মিনিমাম 3 লিটার তেল আমি অপেক্ষা করছি, তেল কিনতে গিয়ে 15 দিনের উপরে আমরা পাচ্ছি না অকটেন, ডিজেল। অকটেন, পেট্রোল, ডিজেল কিছুই নেই। একবারে শূন্য দেন না, রশি লাগাই দিচ্ছি পুরো দোনো সাইডে গেটে। ডিজেল দিচ্ছে সপ্তাহে একবার, 1 গাড়ি করে ডিজেল দিচ্ছে, ওটা বিক্রি করতেছে। আর যখনই আনি তখনই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঈদের 2 দিন আগে আমাদেরকে অকটেন দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত আর কোনো অকটেন দেওয়া হয়েছে না। অথচ আশেপাশেই খোলা বাজারে মিলছে তেল। উপজেলার বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে 150 থেকে 200 টং দোকান, যেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, আর অকটেন মিলছে 250 থেকে 300 টাকায়। পাম্পে গেলে প্রায় 200-250 বাইক থাকে, তার মধ্যে আবার ঠিক মতো তেল পাওয়া যায় না। খোলা মার্কেটে তেল আছে, তারা আবার তেল বিক্রি করে 200 টাকা, 220 টাকা লিটার। পাম্পে তো 130 টাকা করে নিত, আর খোলা তো দ্বিগুণ, ডাবলেরও বেশি নেই। হ্যাঁ, এখন এটা কে দেখবে? সরকার যদি এটা স্টেপ না নেয়। অনুসন্ধানে দেখা যায় নৌপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজ, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে টং দোকানে তেল বিক্রি করছে অসাধু চালকরা। এছাড়া অভিযোগ রয়েছে ডিলার ও ফিলিং স্টেশন থেকেও সরাসরি তেল আসছে অবৈধ হয়ে বাজারে। মাঝে মধ্যে ডিলার থেকে পাই আর কি, তাও আমার সবসময় পাওয়া যায় না। কত করে বিক্রি করলেন?
বেশি নাই ভাই, ওনার 2 লিটার তেলের দরকার কইছে, আমি যে ওনার অনেকে বলে 300 টাকা মতো, না 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 400 টাকা করে তেল। না না ভাই, ওনার তো এই টাকা করে আর কি 20 টাকা করে হইবে, আমার হাতে তো নামায় দিয়ে গেছে আর কি, আমার আর্জেন্ট লাগবে তো। শিল্পাঞ্চল হওয়ায় রূপগঞ্জে জ্বালানি তেলের চাহিদা বেশি। অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন বলছে অবৈধ মজুদ ও চোরাই তেলের কারবার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাচ্ছি, তারা কি পরিমাণে তেল মজুদ করছেন, কি সেল করছেন, কাদের কাছে সেল করছেন, সেগুলো রেজিস্টার আমরা চেক করছি। আর খোলা বাজারে যেটি বলেছেন, আমরা 2-1টি জায়গায় সত্যতা পেয়েছি, আমরা সেগুলো মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করেছি তাদেরকে। রূপগঞ্জে ফিলিং স্টেশন রয়েছে 15টি, আর খোলা বাজারে তেল বিক্রির অনুমোদন আছে 2 জন পরিবেশকের। জাহিদ হাসান, যমুনা নিউজ। লিচুর রাজধানী হিসেবে খ্যাত পাবনা, ঈশ্বরদী সহ বিভিন্ন এলাকায় মুকুল আর গুটিতে ভরে গেছে বাগান। পরিচর্যায় ব্যস্ত বাগানীরা, গাছে পানি, সেচ, কীটনাশক স্প্রে করছেন নিয়মিত। চাষি ও কৃষি কর্মকর্তাদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে। পাবনার ঈশ্বরদী, বাতাসে লিচু মুকুলের মিষ্টি সুবাস। বাগানের গাছগুলোয় থোকায় থোকায় ঝুলছে মুকুল ও গুটি, সোনালী রং দুলছে হাওয়ায়। মুকুলে নুয়ে পড়া গাছগুলো যেন দিচ্ছে আগামীর প্রাচুর্যের বার্তা। বাগানীরা ব্যস্ত পরিচর্যায়, গাছে পানি সেচ, কীটনাশক স্প্রে সবই চলছে নিয়মিত। তাদের চোখে ভরপুর আশা, এবার হবে ভালো ফলন। ঝড়ঝাঁটি যদি দেয় এবং যদি আল্লাহ যদি দেয়, যদি মোটামুটি দেখা যাচ্ছে ভালোই। লিচুর ফুল অনেকটাই বেশি হয়েছে, এর আগেবার তো আসছিল না বললেই চলে। ঈশ্বরদীর পাশাপাশি চাটমোহরেও লিচুর বাগান এখন মুকুলে ভরা। চারপাশ মাতোয়ারা মৌ গন্ধে। বাগানে মৌবক্স বসিয়ে মধু সংগ্রহ করছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা খামারিরা। মৌমাছির গুঞ্জন আর লিচুর সুবাসে বাগানে এক অন্যরকম আবহ। কি হবে উপরওয়ালা জানে, বালা মুসিবত না হলে এখন ভালোই হবে। এইখানে আইছি, এবার মৌমাছি এক জায়গায় অনেক থাকার কারণে মধু কম হচ্ছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা কৃষি কর্মকর্তাদের। লিচু বাগানে যেটা দেখছি যে পর্যাপ্ত মুকুল আসছে এবং এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকা আমরা আশাবাদ ব্যক্ত করছি যে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। পাবনায় 4624 হেক্টর জমিতে রয়েছে লিচুর বাগান। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 35,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।